বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে ভালো। আজ হয়েছে নীল ষষ্ঠী। আমি আমার বাপের বাড়িতে আছি, যেখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি। সেখানেই আমি চলে এসেছি রাস্তায়। আমি এখান থেকে আজকে আমার বাড়িতে একদম লাগোয়া শিব মন্দির, কালী মন্দির, তাদের বাড়ির আমাদের পাড়ার সকলেই কাকিমা কাকা মন্দির করে গিয়েছে। সবাই পাড়ার ওখানে আমরা শিব ঠাকুরকে পুজো দিই। তারপর সন্ধ্যেবেলা লীলাবতী এবং শিবের যে বিবাহ অনুষ্ঠান, সেটাও আমার ছেলেমেয়ে করেছে এবং পুজো এখনও চলছে। কিন্তু আমার তো সকলকে খেতে হবে, সকলেই সাবর খিচুড়ি করে। হ্যাঁ, এবার এক একজন এক রকম করে। আবার কেউ যারা জানে না, নতুন ছোটো ছোটো মেয়েরা, এখনকার মেয়েরা অনেকেই উৎসাহ রান্না করার, কিন্তু হয়তো সময়ের অভাবে পারে না। তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, তা এই জন্য তারা এখন সকলেই তো চলছে রান্না করার। আবার কিন্তু ট্র্যাডিশন আসছে, মেয়েরা কিন্তু রান্না করছে। আর এরকম একটা অবাক না, তাই না? আমাদের সময় আমার মা লেখাপড়া, গান বাজনা, আবৃত্তি, কবিতা সব কিছুর সাথে রান্নাটা, আমার মা বলতো যে মেয়েদের স্বাভাবিক বিয়ে দিতে হবে। আমার মা বলতো সুন্দর করে গান, সব কিছুর মধ্যে তুমি গান করবে, লেখাপড়া করবে, নাচ করবে, কবিতা সব কিছু থাকবে। আমি আবার কোণে সাজাতাম পাড়ায়, তখন তার বিউটি পার্লার ছিল না। হ্যাঁ, এখন বিউটি পার্লার এসছে, কিন্তু আমাদের মফস্বল, আমাদের গ্রামে প্রত্যেকের যাকে বিয়ে হতো, ছেলে বিয়ে হতো, তাদের সেই বৌভাতের দিন সাজানো, মেয়ের বিয়ে হতো, তাদের মেয়ের বিয়ের দিন সাজানো। এটা আমি ছোটোবেলার থেকে আমার সব কিছুতেই ন্যাক ছিল। সব এমন গেছে, একদিন দুটো কোণেও সাজিয়েছি। পার্লারে যেমন বলে না, দুটো কোণে, কোথায় কোথায় পার্লার ছিল, আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করতাম। সব কিছুতেই আমার খুব উৎসাহ আর কি। তা সেই জন্য আমি সবাই ভালোবাসি আমাদের এখানে। তবে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, এটা আমি জানি, তাই না? তা আমি মনে করি 100টার মধ্যে 30 জন হয়তো গালাগাল মন্দ করবে। এটা শুনতেই হবে, বারবারই বলে যে কত কত মনীষীদের খাচ্ছে না, আমি তো তুচ্ছা না, তুচ্ছ একটা কিট, তাই না? তা আমি চেষ্টা করি যে একটু সকলের যাতে রান্না টান্না শিখতে পারে। হ্যাঁ, বলি সেইভাবেই সুন্দর করে বলি। তা আমার এক ভাইয়ের বউ আছে, বলে দিদিভাই যেভাবে বলে অ্যাঙ্কারিংটা করে, দিদিভাই সাংস্কৃতিক জগৎ লোক ছিল বা চাকরি বাকরি করে, দিদিভাই এত সুন্দর বলে যে আমি অতটা রান্না পারি না, তা আমরাও শিখতে পারবো যারা। তা আমি চেষ্টা করি, শুধু ব্লগ করবো, ওই করবো, তা আমার রান্নাটা তো শিখবে, এটাই তো মূল লক্ষ্য, যে আমি রান্না করবো। এবং যেটা এখনও তো আমার শেখার শেষ নেই, আমাকেও ভাবতে হয় রাত্রেবেলা এই রান্নাটা কীভাবে, এইভাবে করলে, ওইভাবে করলে কীভাবে এত সুন্দর হবে, তাই না? সবাই ডাল রান্না করে, শুক্তো অনেকেই সবাই শুক্তো করে। আমি শুক্তোটা একটু আমি মনে করি, এই শুক্তোটা যদি ভাবি, আমি এটা যদি এইভাবে করি, এরকম আর কি। এইভাবেই তো সবাই যে রান্নার বই বের করে, তারা কি আকাশ থেকে পড়লো? এইভাবেই তো করে। আমি এঁচড়ের বিরিয়ানি, পুষ্ট এঁচড় হলে এঁচড়ের বিরিয়ানি ভালো হয় করতাম, আমি বাপের বাড়ি থেকে নিয়ে যাবো কালকে। আবার এঁচড়ের বিরিয়ানি আমি আমার বাড়িতে আমি করবো, এরকম আর কি। আজকে আমি একটা দুপুরে করেছিলাম লাউ পাতার মধ্যে, ওই ব্লগ এডিট করে চলে আসবে। লাউ পাতা আমরা চিনি, নারকোল সব টুস দিয়ে সুন্দর করে লাউ পাতা করে নিজেদেরই সব গাছ আমাদের বাড়ি। এবার আজকে রাত্রিবেলা খাবো সবাই আমরা, তাই না? দাদারাও সব তার অনেক খেয়েছে। এবার আমি আমার বন্ধু সকলে মিলে আমি সাবুর খিচুড়িটা করছি কীভাবে দেখুন। তার জন্য আমি গ্যাসটা একটু গরম হয়ে গেছিলো, গ্যাসটা জ্বালিয়ে অনেকক্ষণ তেলটা রেখেছি, তো আমি গ্যাসটা এখন অফ করে পুড়ে যাবে। আমি তার জন্য নিয়েছি, আমি অত পরিমাণ আমার অত মাথায় নেই। এই আমি বড় দানার সাবুকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। ভিজিয়ে রেখে পুরো সাবুটাকে ভালো করে আবার ধুলাম, একদম পুরো সাদা সাদাগুলো চলে গিয়ে কাঁচের মতন যখন হলো, তখন নিয়ে আমি এই ছিদ্রযুক্ত থালাতে রেখে আমি নেড়ে ফ্যানের তলায় একটুখানি হাওয়া খাইয়ে নিলাম। এবার লাগছে আমার গাজর, এরকম করে আমি গাজর করলাম। আমি আলু দেবো, তারপরে এবার দেবো আমি আমার কাজু বাদাম দিয়েও করা যায়, কাজু বাদাম, চিনেবাদাম, কাজু বাদামটা পরেই চিনেবাদাম দিয়ে করছি এগুলো। এবার লাগছে কিশমিশ, চিরা কাঁচা লঙ্কা, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ফোড়নে ফার্স্ট দেবো এটা হচ্ছে দারচিনি আর ফাটানো এলাচ, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দেবো, আর পরিমাণ মতো আমার একটু চিনি আমি নিয়ে রেখেছি, চিনিটা আমি দেখাচ্ছি। আর একটুখানি ঘি, আর কড়াইতে দিয়েছি সাদা তেল দিয়েছি। আর মুগ ডালটা আমি ভেজে রেখে দিয়েছি সুন্দর করে। এইবার মুগ ডালটা এখন ধোবো না,
এটা ঠিক আমি সময় মতন ধোবো। এদিকে আমি গরম জল আমি দেবো, কারণ ঠান্ডা জলে আমি দিই না এসব জিনিসে। গরম জল ফুটছে, কাজটা আমি এগিয়ে রাখছি, গ্যাসটাকে ধরিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে ধোয়া উঠেছে, গ্যাসটাকে আবার নিভিয়ে দিয়ে এইবার আমি গ্যাসটাকে বন্ধুরা আবার চালাচ্ছি। প্রথমে আমি টুকটুক করে আমি ফার্স্ট চিনিবাদামগুলো ভাজা আছে, ভাজা চিনিবাদাম আরেকবার আমি একটুখানি ভেজে নিই, খুব বেশি ভাজবো না। আর রিঞ্জা সত্যি আমার ছেলে, তো খুব চেষ্টা করে সবাইকে, ও খুব হেল্প করে, ওর খুব উৎসাহ। ও হায়ার সেকেন্ডারি দেবে 26-এ, ও পড়াশোনা, ও গানও করে, সব কিছু দোকান বাজার সবই ক্লাস 5 থেকেই ও খুব চেষ্টা। আমার মা আর আমাদের সেভাবে আমার তাতে কী হয়েছে, এখন ছেলেরা বাইরে করতে যাচ্ছে, নিজেরাই করতে হচ্ছে, করতে হবে না। ও উপনয়নের হয়ে গেছে, উপনয়ন 2020 সালে হয়েছিল, তারপরে 23শে মার্চ লকডাউন হলো, 3রা মার্চ ওর হয়েছে, উপনয়ন হয়েছিল 28শে ফেব্রুয়ারি। সে বছর এক লিপ ইয়ার ছিল, একদিন বেড়েছিল 29, 28শে ফেব্রুয়ারি পড়তে হয়েছিল, 28, 29 পুরো মুখ ঢেকেছিল, 1 তারিখ মুখ ঢেকে, এবং 1 তারিখে 2 তারিখ করতে হলে 2 তারিখ ভোরবেলা ডন্ডি ভাসিয়ে ওর 2 তারিখটা রেস্ট ছিল। 3 তারিখে 3রা মার্চ 2020 ওর রিসেপশন হয়েছিল, হ্যাঁ রিসেপশন দেওয়া হয়েছিল রেস্টটা। ঠিক 23শে মার্চ থেকে লকডাউন। ভাগ্যিস আমি তখন উপনয়নটা করেছিলাম, তাহলে 2 বছর বন্ধ, 13তে দিয়েছি আর 2 বছর তো বন্ধ, 15তে ওর হতোই না, 15 বছর বয়স, কারণ তাহলে লকডাউন করোনা চলেছিল 2 বছর, ব্যাস 15তে পার হলে আর প্রায়শ্চিত্ত করতে হবে। তা ঈশ্বর এটা আমি মনে করি করিয়েছে, 22 দিনের মধ্যে ওর উপনয়নের আমাদের ডেট ঠিক হয়েছে। সেটা আমাদের অফিসের কি আমি কাজ করতে করতে হঠাৎ করে রূপা বলে একটি আমার অফিস কলিগ বোন ও আমার থেকে বয়সে বড়, কিন্তু যেহেতু আমি চাকরিতে সিনিয়র, হ্যাঁ অনেক দিন, সে আমাকে দিদিই বলে তারা। তাই রূপার কাছে এটা আমি বলবো, এটা রূপার জন্যই হয়েছিল। রূপা বলে দিদি তুমি ওর যখন এখনই তুমি দিয়ে দাও, এখন তো 13 চলছে, এরপরে তুমি 15তে দিতে গেলে তখন মাধ্যমিক দেবে, তাই না, তখন ওর পড়ার 7 দিন ধরে তো চলে, হ্যাঁ পড়ার ক্ষতি হবে, তুমি পৈতেটা এখনই। সঙ্গে সঙ্গে দাদাদের ফোন করলাম, দাদা বলে হ্যাঁ ঠিক আছে। আমার দাদার মেয়ে সে বছর মাধ্যমিক দিচ্ছিল, 26শে ফেব্রুয়ারি শেষ হয়েছে, 26 তারিখে একটা ডেট ছিল 2020, 26শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি একটা ডেট ছিল, 26শে ফেব্রুয়ারি আমার দাদার মেয়ের পরীক্ষা হলো, 28শে ফেব্রুয়ারি প্রোগ্রাম। সেই থেকেই ও কিন্তু সবই করার চেষ্টা করে, বলছে তো ক্লাস 5 থেকে ও খুব পুজো আস্থা করতে না হলেও এখন 3-3.5 বছর থেকে ঠাকুরের দ্বারা শঙ্খ বাজানো, পুজো এগুলো করে। তাই রিঞ্জয় কেন আমি এতগুলো কথা বললাম, সব কাজে রিঞ্জয় হয়েছে, রিঞ্জয় আমাকে এই জবগুলো করে। দেখুন হয়ে গেছে আমার ভাজা, আর বেশি আমি ভাজবো না, আলুগুলো ভেজে দেবো। বারবারই বলছি সবাই সবার মতন করে, সবাই কিছু সবাই করে, আমি এটা বলি সবাই, আমি আমার মতন করে করছি। আর সত্যি আমার ভাইজি, আমার দাদার ছেলে, ও ইঞ্জিনিয়ারিং পরে, কুচবিহার গভর্নমেন্ট কলেজে ইঞ্জিনিয়ারিং পরে, ও তো সব বাড়িতে আসতেই পারেনি, কালকে আমাদের বাড়িতে একটু বড় কিছু আসতেই পারেনি, কী করা যাবে বন্ধুরা, তাই না। পড়াশোনা দাদার মেয়েতে যেহেতু এইখানেই ও পড়াশোনা চান্স পেয়ে গেছে, এখানে সরকারি কলেজে পড়ছে, তাই জন্য বাড়িতে আছে, তো খুব ওর আগ্রহ যে পিসি এরকম করবে, আমি বাবু দাঁড়া করে দেখবি পারবি করতে, ওর খুব আগ্রহ। আমি এটাও বলছি যাদের আগ্রহ আছে তারা দেখবেন করবেন, এক একজন একটা রকম করে, আমি আমার মতন করে করছি, ভালোই হয়েছে। এবং বললাম তো আমাকে অনেক আছে, এগুলি করো, তুমি এত সুন্দর করে বলো, আমরা শিখতে পারি। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, আলুটা ভাজা হোক। বন্ধুরা ফিরে আসলাম কিছুক্ষণ পরে, আলুটা আমার অল্প ভাজবো, খুব বেশি মোটামুটি খুব বেশি লাগবে না, কারণ আমি গাজরটা দিয়ে দিচ্ছি একসাথে, সময় কম, রাত হয়ে গেছে। গাজরটা খুব বেশি ভাজবো না, জাস্ট কাঁচাটা গন্ধটা যাতে চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম আমি, গরম জল আমার হয়ে গেছে, গ্যাসটা আমি গরম জলে এই ইয়েটা আমি নিভিয়ে দিলাম, আঁকা থাকা ওনার। ফিরে এলাম কিছুক্ষণ পরে, এবার আমার দেখুন একটু ভাজা হয়ে গেছে, আলু আগে দিয়েছে, বেলটা আগে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা আমি এবার সাদা তেলটা অল্প আছে, ভাজা হয়ে গেছে, এইবার রিঞ্জয় দেখাচ্ছে, এটা আমি একটুখানি
এইবার আমি ঘি দেব। রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়, সাবুর খিচুড়ি সবাই জানে, সবাই করে, ঘিটা একটু বেশিই লাগে। এর মধ্যে একে একে দিয়ে দিলাম দারুচিনির টুকরোগুলো, ফাটানো এলাচ, একটু লবঙ্গ দিলাম, দিয়েছিলাম দারচিনি, আরেকটু দারচিনি আমি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এলাচ, আর এই একটু শুকনো লঙ্কার দুটো টুকরো দিয়ে হয়ে গেল আমার। বেশি কিচ্ছু করবো না, কিশমিশটা কিন্তু আমি ভাজবো না। এই যে মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম, ভেজে মুগ ডালটা আমি ধুয়ে ঝরঝরে করে নিয়েছি। মুগ ডাল ভাজা আছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি এই যে বড়দানার সাবুটা যে ভালো করে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে বারে বারে ধুয়ে দিয়েছি, সাদা সাদাগুলো যখন পাউডার মতন চলে যাবে, একদম কাঁচের মতন জলটা আসবে, তখন দেখুন কি সুন্দর হয়ে গেছে ঝরঝরে। তখন আমি এটাকে ছিদ্রযুক্ত থালা দিয়ে একেবারে শুকিয়ে রেখেছিলাম, একদম ঝরঝরে। ঢেলে দিলাম সাবুদানা, বড়দানাটা সাবুতি হয় নাড়তে সব জোগাড় থাকলে সাবুদানার সাবুর খিচুড়ি করা খুব তাড়াতাড়ি হয়েছে। কিন্তু এটা ঠিক পরে সকলে, কিন্তু একটু আমি তো আবার রান্নার একটুখানি নিজে ভাবি কোনটা কীভাবে করলে একই জিনিস সুস্বাদু হয়। মাছের মাদালি মুগ ডাল তো সবাই করে, কিন্তু করার মধ্যেও তো ব্যাপার আছে না, করলেই তো হলো না। এখানে আমি মুগ ডালটা কম দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, ভিন্ডা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। একে একে আমি একটু অল্প নুন প্রথমে দেব, নুন দিলাম খুব সামান্য বলবো না, যেরকম পরিমাণ বেশি হবে না, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম খুব সামান্য জিরে আর ধনের গুঁড়ো মেশানো ছিল, এই যে জিরে গুঁড়ো মেশানো ছিল একটুখানি দিয়ে দিলাম। সাদা তেলটা কম, দুধটা একটুখানি বেশি হয়ে গেল। এবার আমি জল ঢেলে দেবো, গরম জল। এটা পরিমাণ মতন, ওটা মাপ টাপ নেই, আপনারা যেভাবে আমি ইয়ে করছি সেভাবে পরিমাণ মতন দিয়ে এই জলটা এবার ঢেলে দিলাম। খুব বেশি জল দেওয়া যাবে না, এটা অল্প, আর মুগ ডালও তাড়াতাড়ি, বন্ধুরা মুগ ডালও তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সাবু তো হয়ে যাবেই, তাই জল কিন্তু খুব বেশি দেবেন না, বুঝে জল দেবেন। তেজপাতাটা আমি একটু পরে দেবো, তেজপাতা দেবো, কিন্তু তেজপাতাটা আমি পরে দেবো, আমাদের বাড়ির তেজপাতা, এটা আমি আরও ব্লগে দেখেছি। তেজপাতাটা আমি পরে দেবো, এখন না, তেজপাতাটা আমি স্লাইড একটুখানি ভেজে আমি রেখে দিচ্ছি, আমি পরে দেবো, একবারে দেখাই না আর কি। আর একটু জল দিয়ে দিলাম, যেন গাজরটা আর আলুটা হবে তো, ব্যাস। এবার আমি পুরো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি। আবারও বলছি, ব্লগগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে পাশে থাকবেন, ভালো থাকবেন। আমি রান্না বললাম, আমি সব কিছু করতে আমার খুব ভালো লাগে। যত বেশি নিজেকে বলে না, আমার মা বলতো অলস মাথা শয়তানের বাসা, তা আমি এটা বলি, যত নিজেকে ব্যস্ত রাখা যায় ততই ভালো। আমার না কোনো ওই লোকের সমালোচনা কি আমার একদম ভালো লাগে না, আমি সবসময় যত কাজ করবো ঠিক আছে।
আমার তো বলছে আমার সুগার, আমার হাই প্রেশার, আমার স্পন্ডিলাইসিস, আমাকে কেউ হয়তো দেখে বুঝতেই পারে না, কী হবে লোকের কাছে? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, লোকের কি কষ্ট হয় না? আমার কষ্ট হয়, উল্টোপাল্টা প্রচণ্ড কাঁদি, কষ্ট হলে খুব কান্না হয়। ডাক্তাররা বলে কেঁদে নেবেন, আমি একদম হার্ট স্ট্রোক হয়ে যাবে, ব্যাস কেঁদে নিলাম, আমার মুখ টুক ধুয়ে একবারে বেরিয়ে আবার হাসতে থাকি। জীবনের একটাই, তাই নয় কি? আর ওই যে বললাম যে মানুষ সুযোগ নেবে, আমরা বিনয়ী, ভদ্রতা ভদ্রতা সবসময় লোকের সাথে ভদ্র ব্যবহার করি, বিনয়ী আছি। এটা ভদ্রতা আর বিনয়ী স্বভাবটাকে অনেকে দুর্বলতা ভেবে ভুল করে, এটা করবেন না কেউ, সকলকেই আমি বলছি। এটা আমার বাড়ির শিক্ষা, যে সকলকে এমন কোনো কাজ করো না যে কারো চোখের জল, মা বলতে মেরেই ফেলবো, এমন কোনো কথা কাউকে বলো না তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, তাহলে তোমার ক্ষতি হবে। সেইভাবেই আমার দাদারাও, মা এইভাবে করেছে, মা বাবা আমাদেরকেও করেছে, এখনও পর্যন্ত আমি সকলকে খুব এত বিনয়ীভাবে কথা বলি তো সব জায়গায়। হ্যাঁ, ভাবে ও লেলি তেলি, আমার কোনো এটা একদম ভাবে না। ভদ্রতা বিনয়ী স্বভাবকে দুর্বলতা ভেবে অনেক মানুষ ভুল করে, এটা প্লিজ 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 এগুলো সকলে খেয়াল রাখা উচিত। তারপরে যখন লোকে জানে আমি কোন বাড়ির মেয়ে বা আমার কি, তখন লোকে ভাবে বাবা, আরে না কেন, সবসময় মাটিতেই মিশে থাকি। বললাম না, গৌতম বুদ্ধকে বলেছিল, কথাই আছে, ওনাকে বলেছিল আপনি সবসময় মাটিতে বসেন কেন, এরকম আসন করে করে যখন নিচে, তখন উনি বলেছিল, আমি এটা পড়েছি, পড়ার চেষ্টা করি, একটা জায়গায় পড়েছি, উনি তখন তাকে বলেছিল, জানো নিচে বসলে না, তুমি যদি হঠাৎ পড়ে যাও তাহলে তোমার লাগবে কম, তুমি যদি সব ওপরে থাকো ধপ করে ওপর থেকে পড়লে বেশি লাগবে। তাই আমি ওনাকে না আমি মারার চেষ্টা করি, আমরা নিচেই থাকবো সবসময়, তাই না? আমি ওইভাবে মাটির সাথে আমরা মিশে কথা বলি তো লোকে ভাবে যে আমাদের দুর্বল, চারটে কথাকে বলাই যায়, কিন্তু ভুল। এটা এটা বাড়ির শিক্ষা যাচ্ছে, তাই না? মুখ উল্টোপাল্টা গালাগালি তো সবাই জানে, সবাই গালাগালিটা যা যে দেয় সেটা তার পারিবারিক শিক্ষা, আর যে দেয় না সেটাও তার পারিবারিক শিক্ষা, তাই না কি? আমি সবার জন্যই বলছি, তো আমি না মানুষকে দুঃখ দিয়ে ঠিক কোনো না কোনো দিন কেউ যদি কাউকে খুব ভালোবাসে, সম্মান করে, সে যদি তাকে দুচ্ছাই করে ভাবে, দুর্বল ভেবে, তার ভদ্রতাকে বিনয়টাকে দুর্বলতা ভেবে করে, সে কাউকে কিছু বললো না, আমি কাউকে কিচ্ছু বলি, সবাই ভালো করো। আগের জন্মে কারো ঋণ তার ছিল, তার কাছে আমার ঋণ ছিল, ঋণটা শোধ হয়ে গেল, চোখ দিয়ে জল, কিছু বলি না, ঠাকুর সবার ভালো করো। ওপরে কিন্তু তবুও একজন লোককে দেখছে, আমি কাউকে মুখে বলবো না, অন্যায় বিনা দোষে কাউকে, সে তাকে খুব ভালোবাসছে, সম্মান করছে, সে তারপরে যদি কাউ খারাপ ব্যবহার করে, তার চোখ দিয়ে জল, কিছু বলতে, অনেকে তখন ক্ষমতার না, এর ওই অমুকের তার লোক, ওই অমুকের ওর অত বর, এমন কিছু লেখা পড়াতে হয় না, কোনোভাবে জানি পয়সা করেছে, হতেই পারে, দামি দামি গয়না, দামি দামি শাড়ি, গাড়ি বাড়ি, ফ্ল্যাট, টাকা পয়সা, বাবা লোককে আমার মানুষই মনে করে না, তাই না? আমরা বাবা আমরা খুব নিচু হয়েই থাকতে পারি, একটাই তো জীবন, নিচু হয়েই থাকতে, তাই না? সবার কাছে করজোড়েই কথা বলি আমি সবসময়, এভাবেই যেন ভগবান আমাকে রাখতে পারে, কোনোদিন যেন ঔদ্ধতা না, এই তো 50 বছর হয়েই গেছে, আর আশা করি সেগুলো আমার হাজবেন্ড বলে কোনোদিন উনি পাল্টে যেও না, তোমাকে আমি চিনতেই পারবো না। হাজবেন্ড বলতো, রিঙ্কু তুমি কোনোদিন বদলে যেও না, পাল্টে যেও, এরকম হাসি খুশি ছিল। কথা বলাটাও একটা আর্ট, এবং মেশাটাও একটা আর্ট। যারা পারে না তারা হয়তো পারে না বলেই আমাকে হিংসে করবে, চারটে বাজে কথা বলবে, বলুক না, তাতে কী হয়েছে? সবার কিন্তু নেটওয়ার্ক আছে, কে কোথায় কী কথা বলবে সবাই সবার কানে চলে যায়, কিছু বলি না, ঠিক আছে। ঈশ্বর কিন্তু তাদের ঠিক দেখাবে, একদিন হলেও দেখাবে। টাকা পয়সা কেউ সঙ্গে, টাকা পয়সা গয়না গাটি ফ্ল্যাট বাড়ি কেউ কিন্তু সঙ্গে নিয়ে যাবে না, সঙ্গে নিয়ে যাবে শুধু ব্যবহারটা, পড়ে থাকবে আমাদের নিচেই ব্যবহার, গীতাতে এগুলোই লেখা আছে। এখন অবশ্য এখন বলা এটাও আছে, এটা হচ্ছে ঘোর কলিযুগ, অধর্ম এখানে হা হা করে আসবে, ধর্ম কাঁদবে, তাই আমাদের মতন মানুষই ভগবান শেষ করে দেবে, যারা কত কিছু বলে দিব্যে আছে, তবু আমরা মনে করি না ঠাকুর সতের প্রতি মিট করেও হলে হয়তো জ্বলবে, নিভে গেলে কিছু তো করার নেই, সেদিন কিছু তো করার নেই না। আর এত আমার ক্ষমতা নেই মানুষের সাথে, এত ক্ষমতা না, ক্ষমতা কি লেখাপড়া যদি বলেন এখনও আমি পড়তে চাই, সারা জীবন আমি ছাত্রী হতেই চাই, সবার কাছে আমি শিখি, আমার বাড়িতে যে সহকারী আমার হাতে কাজ আমি তার থেকেও শিখি, প্রতিটা দিন আমি মানুষের সাথে শিখি, কোনো কিছু করে বিরাট করে দিলাম, লোককে ক্ষতি করে দিলাম, এই দিন নয়, কিন্তু একদিন শুয়েও তাকে ভাবতে হবে এই ক্ষতিটা আমি আমাকে এত ক্ষতিটা করেছি, বললাম না
এটাই আমি বলি। আমি জীবনে অনেক খেয়ে আজকে কথাটা বলতে, এটা আমার জন্য না, সবার ক্ষেত্রে জন্য এটা। তাই সকলকে আমি সম্মান করব, ভালোবাসবো, পাগলের মতন ভালোবাসবো। এটা ঠিক করবে। এটা মা বলেছে তোমার কর্ম তোমার, আমার বাবা মা না, তোমার কর্ম তুমি করবে। কি হয়েছে? খেতে পাবো না, কি করা? আমি তবু অসৎ উপায় অবলম্বন করে কখনো বড় লোক হতে চাইও নি, খবো না। ঠিক হয়েছে, কি হয়েছে? দুটো যদি একেবারেই ভেঙে যায়, দুটো ভিক্ষে চাইবো লোকের কাছে, কি হয়েছে? ভিক্ষে দেবে, তাই না? মাথা উঁচু করে বাঁচতে চাই। মরে যাবো, মৃত্যু তো সবার হবে আগে, একদিন আগে পরে, তাই না? আমরা প্রত্যেক দিন বাঁচি, বাট একদিন কিন্তু মরি। কিন্তু যতদিন বাঁচবো চেষ্টা করবো সৎ পথে থাকার, ভালো থাকার। হ্যাঁ, কথা বলা তো রাগ, আমরা কথা বলি, আমরা বদমাশি করি না, কথা বলি, নোংরামি করি না, আমরা কথা বলি, চুরি করি না, আমরা কথা বলি, লোককে খারাপ ব্যবহার করি না। নিশ্চয়ই কথা বলার তো আর্ট, তাই না? চুপ করে থাকবো আর লোকের মাথার মধ্যে প্যাঁচ খাবো, কার ক্ষতি করা যায়, এটা আমাদের বাড়ি কারণ দাদারা সবাই মিশে, কত লোক আমাদের বাড়িতে আসে, কী হয়েছে? এখান থেকে এখানে খাবার গেলে বিষ্ঠা হয়েছে, তাই না? খুব কষ্টে আজকে কথাগুলো বলছি, এটা আমার না, এটা প্রত্যেকের। মানে মানুষই মনে করে না, জানো বাবা আজকেই উঠলো, তাহলে মানুষই মনে করে না, তারাই সব। কী করা হবে বাবা, অত ক্ষমতা নেই আমাদের, কোনো ওই রং বদল করতে পারবো না গিরগিটির মতন, তাই চুপ করেই থাকি, ভয় পাই, পারবো না, ক্ষমতা অত নেই মানুষের সাথে। তাই বলি সবার, তবুও বলবো, কেউ যদি অপমানও করে, দুঃখ পায়, আমি ঠাকুর তুমি ওকে ক্ষমা করে দিও, আর ক্ষতি যেন না হয়। কিন্তু আমি বললে কী হবে, ওপরে কিন্তু অলোককে সে বিচার তার কাছে, তাই না? ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা, আমার এই পর্যায়ে ফিরে এলাম একটু পরে, ব্যাস ফুটছে। এবার আমি এই আলুটা, গাজরটা দিয়ে দিলাম। বাড়িতে কালকে তো আমাদের পুজো, সমস্ত তরকারি কাটাকাটি হচ্ছে চারিদিকে, আমি দেখিয়ে দেবো। আমার মা খই ভালো করে বেছে, সেই খই বড় লোহার কড়াইতের মধ্যে ভালো করে একটু গরম করে নিয়ে সেটা মিক্সিতে, আগে আমাদের হেমন্দিস্তা ছিল, কেন আমাদের তখন মিক্সি ছিল না, মিক্সি তো যখন আসবে তবে তো কেনা হবে, হেমন্দিস্তায় গুঁড়ো করে সেই খইয়ের গুঁড়োটাকে, আখের গুড় সুন্দর করে, ভালো আখের গুড় একটু কড়াইতে গরম করে একটুখানি চাল দিয়ে সেই গুঁড়োর সাথে মিশিয়ে সুন্দর করে হাতে ডলে নাড়ু পাকানো হয়। সেটা আমি আর দেখানি, আমি এদিকে করছি তো, নাড়ুমা পাকাচ্ছে, সেটা আমি আর দেখাতে পারছি না, এদিকে করছি, ওদিকে ঠাকুরের ওখানে গিয়েছি, কিন্তু নাড়ু পাকানো হয়ে গেছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি নিয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম এই ভাজা চিনি বাদামগুলো, দিয়ে দিলাম কাজু, মিষ্টি আমি সবার শেষে দেবো। আরও একটুখানি জল দিয়ে দিলাম, হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ততক্ষণে আমি আমার মাঝে নাড়ুটা করেছে খইয়ের, আমি সে আমার অনেকেই, আমাদের বললাম তো পাড়ায় কত লোক আমাদের এই পাঁচনের দিন কালকে আসবে, দেখবো। এই যে আমার মা কুটছে, দেখুন আমার মা বলছি তো 80 বছর হয়ে গেছে। এই যে বলছিলাম না কুমড়ো, আমাদের গাছটা এখনও আছে, কালকে সকাল হবে, দিনটার সময় পাইনি, পুরো কুমড়ো গাছ এখনও আছে, সেটা দেখাবে আমাদের। এই যে আমাদের বাড়ির, এই বলেছিলাম না কুমড়োর পাতা আর লাউ পাতা দিয়ে আবার তার রেসিপি করেছি, সেটা আলাদা ব্লগ। এই যে কি সুন্দর একদম সারবিহীন কুমড়োর লতা, ছোটো ছোটো কুমড়ো হয়েছে। এই দেখুন আমার মা কাটছে, এই যে কাটছে আমার মা কাটছে, দেখুন। এই যে এঁচড় কেটে রেখেছে, এবার এঁচড়টাকে ভালো করে কেটে রেখেছে, এবার টুকটু করে এঁচড়ে এইগুলো সব পরিষ্কার করে কেটে নেব। এঁচড় হয়ে গেছে কাটা, আমি আবার চলে আসবো কাটতে। এই যে এটা সমস্ত হিঞ্চের শাক, সজনের শাক, এগুলো সব দিতে হবে। এই যে কেটে রেখেছে ঝিঙে, সজনের ডাঁটা, বরবটি, কাঁচকলা, সব কাটাবে, শুধু এইটুকু হয়েছে। এবার আমরা খেয়ে দিয়ে আবার কাটতে বসবো, অনেক রাত 1টা 1:30 2 হয়তো পর্যন্ত কাটাকুটি হবে প্রচুর, কেন কালকে ব্লগটা করবো। এবার আমি নাড়ুটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার মা যে নাড়ু করেছে। আর কি বলবো, এটা আমার দিদাই করেছে। দেখুন এই যে বলেছিলাম না, একটু আগে বললাম না যে আমার মা খইয়ের নাড়ু করেছে। কীভাবে নাড়ুটা বললাম না, এই যে খই
এই খইটা আমি আর গুঁড়ো হয়ে গেছে। খইটা আমার মাকে খই সব ভাজতে, কিন্তু এখন তো বয়স হয়েছে, পারে না দাদার সব না, আমাদের বাজার থেকে কিনে সেই পুরো সুন্দর করে ধান বেছে খইগুলোকে লোহার কড়াইতে, কালকে ওই কড়াইতে আমার পাচন করবো আমি রান্না আর কি, সেইটা দেখিয়ে দেবো। ওই কড়াইতে কাঠের উনুনে ধিমে আছে, খইগুলোকে টেলে টেলে একটু গরম করে মচমচে করেছি, করে সেটাকে মিক্সিতে, আগে করতে বললাম হেমন্দিসটা, এখন মিক্সি আছে সবারই বাড়িতে, মিক্সিতে আমার ছোটটা গুঁড়ো করে দিয়েছে, গুঁড়ো করে দিয়ে মা কী করেছে, এই খইয়ের গুঁড়ো দেখুন, এই যে খইয়ের গুঁড়ো দেখুন, জিনিসটা ভালো করে মা কালকে এই গুঁড়োটা আবার অন্য কাজে লাগবে। এই খইয়ের গুঁড়ো, এই খইয়ের গুঁড়োটাকে এই গামলার মধ্যে, এটা কিছুটা আছে, এই গামলার মধ্যে পুরো ফেলেছে, বড় গামলা, আমাদের পিতলের গামলা একেবারে, আবার ঠাকুমা আমলের, না ঠাকুমার কি, তার ঠাকুমার শাশুড়ি আমলের, আমাদের সব এই পিতলের বড় বড় গামলা, বৈষ্ণব সেবা হতো তো আমাদের, আমরা মানে ওপার বাংলার জিন আমাদের, কিন্তু 1942 সালে আমাদের এখানে সব জায়গায় যে আমাদের করা আর কি, একটাই তো দেশ ছিল, তারপরে হলো বাবা এখানে পড়াশোনা করতো, সেই আসছে বড় বড় করে, এই যে এই খইয়ের গুঁড়ো কিছুটা রেখেছে, কালকে আমাদের খাওয়া দাওয়া দিয়ে মাখা টাখা হবে চিড়ে দই দিয়ে। এইবার সেই গুঁড়োটাকে আমি, আমার মা নাড়ু করে করেছে, আমি একটা ভেঙে দিলাম আপনাদের, কীভাবে নাড়ুটা পুরো ভর্তি ছিল, আমি নাড়ুটাকে আপনাকে দেখানোর জন্য আবার আমি ভেঙে দিলাম। এইরকম মা ওই সেই খইয়ের গুঁড়োটা এর মধ্যে মা কী করেছে, আখের গুড় ভালো দাদা এনে দিয়েছে, আখের গুড়টাকে কী করতে হয়, এই এরকম কড়াইতে এরকম নাড়ুকার একটু চাল দিয়ে পাতলা করে দিয়ে ওই খইয়ের গুঁড়োর সাথে মা এইভাবে মাখিয়েছে, আমি দুটো ভেঙে দেখালাম আপনার, এইভাবে এভাবে হাতে ডোলে আবার হাতের গরমে যখন হয়ে যাবে তখনই নাড়ুটা পাকাতে হবে। ছোটোবেলার থেকে মা এই যে আমি পাকিয়ে দিচ্ছি সবাইকে, আমাদের পাকা, এই কীভাবে পাকাচ্ছি না, দুটো আমি ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আপনাদের দেখানোর জন্য দুটো ভেঙে দিলাম। রিঞ্জা খুব ভালো করে দেখাচ্ছে, চেষ্টা করছে ঘুরিয়ে সোজা করে ফোনটাকে, আর রিঞ্জা বুঝতে পারছে না তো, অনেকক্ষণ ব্লক করছে তো, ও ফোনটাকে ভালো করে সোজা করে, এই দেখুন কীভাবে নাড়ু, আমার ছেলেও নাড়ু পাকিয়েছে, দাদাও পাকিয়েছে, সবাই এই দেখুন কীভাবে নাড়ুটা চলে হলো, আমি দেখিয়ে দিলাম, ভেঙে ফেললাম, কেননা আমার মা দাদারা সবাই করছে, তখন তো আমি ওইখানে সাবুর খিচুড়ির জন্য ওটা ততক্ষণ ওদের হয়ে গেছে, আমার ছেলে সবাই বেড়েছে, এবার আমার বাধা বাকি ছিল, একটা করে আমাদের সবাইকে বাঁধতে হবে, তাই আমি দুটোকে আবার ফেলে ভেঙে দিয়ে আপনাদের বাঁধাও আমার হয়ে গেল, আবার আপনাদের দেখুন একদম টাইট করে খুব এইরকম শক্ত করে বাঁধতে হবে। দেখুন আমার আরেকটাও বাঁধা হয়ে গেল, আমার এদিকে দুটো বাঁধার কথা ছিল, হয়ে গেল, আপনাদের দেখানো হলো, শক্ত করে টাইট করে একেবারে হাতে যতটা জোর আছে এরকম করে আমার হাতটা ব্যথা বলে, এই দেখুন আপনাদের ছেড়ে দিলাম। রিঞ্জা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছে, এটাকে রিঞ্জা ঘুরিয়ে দেখাচ্ছে, দেখলেন তো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আমার সাবুন খিচুড়ি হয়ে গেছে, বাকিটা আমি নামিয়ে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পরে, দেখতে থাকুন। ব্লগগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, তবে তো দেখবেন এটা এই খাওয়া থাকে না, এটা পূর্ববঙ্গের জিন থাকলেও সবার বাড়িতে এটা হয় না, এটা আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্টেরই হয়, আমার শ্বশুরবাড়ি ঢাকা বিক্রমপুর, তাদের বাড়িতে আবার আমাদের এই নোয়াখালী ডিস্ট্রিক্ট যাদের ছিল তাদেরই এই কালকে এই পাঁচন যা হবে রান্না আর এই করি রান্না দেখতে থাকুন। কিন্তু এই আমি গুঁড়োটাকে কালকে আমাদের কিছু আম দিয়েটাও আমি দেখাবো, একটা আম দিয়ে এই গুঁড়োটাকে দিয়ে কাস্তে দিয়ে কেটে আমাদের এই করতে হয়, আর বাকি গুঁড়োটা দিয়ে খই মুড়ি কিছু দিয়ে ঠাকুরকে দিয়ে আর করা হয়। দেখুন দেখতে থাকুন, ভালো থাকুন সবাই, কিছুক্ষণ পরে ফিরে আসছি, ওরা সবাইকে খেতে দেবো, সাবুর খিচুড়ি আমার হয়ে গেছে, জাস্ট নামাবো কিছু। বন্ধুরা আমি এবার হয়ে গেছে আমার এই লাল সবুজ চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবার এই চিনিটাও দিয়ে দিলাম, হয়ে গেছে। আবার আমি একটু ঘি দিয়ে হয়ে গেছে সাবুর খিচুড়ি, বেশি আর করবো না, কেন ওটা জমে যাবে তো। দেখুন কেমন রঙটা হয়েছে বন্ধুরা। আমার সাবুর খিচুড়ি আমার মতন করে রান্নাটা আমার হয়ে গেছে এখন। এবার আমি লাস্ট আবার একটুখানি ঘি দিয়ে গ্যাসের ফ্লেম আমি একদম নিভিয়ে দেবো। দেখুন রিঞ্জা এবার খুব সুন্দর করে রঙটা খুব ভালো এসছে,
আমার তো মনেই হচ্ছে। এবার আপনারা বিচার্য, আপনাদের রিঞ্জয় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, শুনুন আস্তে আস্তে রিঞ্জয়। এই যে আমার মিশিয়ে দিলাম, ব্যাস রিঞ্জয় আস্তে আস্তে করে ঘুরিয়ে দেখুন বন্ধুরা। গ্যাসের ফ্লেম একদম আমি নিভিয়ে দিলাম, দিয়ে আমার কমপ্লিট সাবুর খিচুড়ি ও আমার ছেলের এনজয়। এবার লাস্ট একবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে এবার পরিবেশনের সময় আমি আবার দেখাবো। এবার আমি ছেঁকে দিলাম, ব্যাস এবার আমি খেতে দিয়ে দেবো। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন রিঙ্কুর প্রিয় রান্নাঘরে ব্লগটি। আবারও বললাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখুন আজকে আমার মতন করে আমি কীভাবে সাবুর খিচুড়ি করেছি। একটা জিনিস অনেকেই করে, কিন্তু আমি চেষ্টা করি রান্নাটাকে, এটা সবাই তো চেষ্টা করতে হবে রান্নাটাকে কী করে আরও ভালো করা যায়, তাই না? সমস্ত কিছু ভালো তো শেষ হয় না। আমি চেষ্টা করি আমার মতন করে। আমি বলছি না যে সকলে আমার থেকে আরও 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 অনেক ভালো রান্না করে, আমি তাদেরকেও ফলো করার চেষ্টা করি তারা কীভাবে করে, তাই না? শেখার শেষ দিন। আমি সারা জীবন ছাত্রী হতেই তাই, সব বিষয়ে সবার থেকে আমি শিখি। তা দেখুন আপনারা কেমন হয়েছে। এবার আমি সকলকে খেতে দিয়ে দেবো, ব্যাস খেয়ে তারা বলবে, সেখানেই আমার ব্লগটা শেষ হয়ে যাবে। আজকে নীলের উপোস, সকলে নীল ষষ্ঠী। তারপরে এখন চলছে আমাদের মন্দিরে আবার চলছে লীলাবতী শিবের বিবাহ। আমার ছেলে প্রবীণ নিয়ে এসেছে, ব্লগ অ্যাটাচ করে দেখিয়ে দেবে আরেকটি ব্লগ। আপনারা সকলে এই একটা সুন্দর দিন, সুন্দর আমাদের উৎসব ঠাকুরের, সকলে ভালো থাকুক। ঈশ্বর তুমি সকলকে ভালো রাখো, হে ভোলানাথ সকলকে ভালো রাখো, হে লীলাবতী সকলকে ভালো রাখো। যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এটাই আমি চাই। আমার কী হয়েছে আমি এই দেখবো না, আমি সবাইকে ভালোবাসছি, সবাইকে ভালোবাসবো। এটা থেকে আমি কোনোদিন নিজেকে পাল্টাতে চাইও না। আমি তো বললাম তো 50 বছর হয়েই গেল, পারবোই না, আমরা চাইলেও পারবো না, তাই আর চাইবও না। কিসের আমরা আমার দাদা আমরা পাল্টাবো ওটা ভাবতেই পারি না। এটাই হচ্ছে কথা। আমি বিনয়ী, এইভাবেই থাকি সকলের কাছে, এইভাবেই আমার দিনটা চলে যায়। একটা না একটা দরজা কেউ অপমান করবে, কেউ দরজা বন্ধ করে আরেকটা দরজা ঈশ্বর, যদি আমি সৎ থাকি একটা না একটা দরজা আমার জন্য ঈশ্বর কি রাখবে না? এতই অবাকি আমি, তাই না? ভালো থাকুন সবাই। এবার আমি সকলকে খেতে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি আরেকবার আপনারা সকলে ভালো থাকবেন। আজ খুব সুন্দর, খুব একটা দিন। আমার গলা বললাম না, বাড়িতে মাছ আমরা বেরিয়েছিলাম চোরটা একটু বাড়িতে। আমি 8:19 সকালে আমার বাড়িতে হাওড়া স্টেশনের কাছেই সবার আগে আমি ঢুকে গেছি। ঢুকে আমি ঘরের কাজ ছেড়ে এতদিন ছিলাম না, ওয়াশরুম একটু চাপ করে মাথা টাথা করছে, চাপ করে বেরিয়ে একটু চা আমার ছেড়ে করে দিয়েছে, তাতে করেছি আমরা দুজনে গিয়ে। ঠিক 2 ঘন্টার মধ্যে আমি ফ্যারেনজাইটিসে আক্রান্ত হই। আর কি প্রচণ্ড ঠান্ডা বরফ সব নিয়েছিলাম, করে যেই আমি গরম সহ্য করতে পারি, যেই গরমের দিকটা 2 ঘন্টার মধ্যে ফ্যারেনজাইটিসটা আক্রান্ত হই। ডাক্তার দেখানোর কেড়ে আমি আবার জয়েন করে অফিসে কথা তো মানুষের বলতেই যাবে, একটু আমার ভালো হয়েছে। গলাটা আমার এখনও ভালো হয়নি, সেই অবস্থায় করার চেষ্টা করছি আস্তে আস্তে। এই জন্য বলছি খুবই কষ্ট হচ্ছে, কিন্তু একটু ভালো লাগে তো একটু ব্লগ করতে। সবাই যদি সুন্দর সুন্দর সবসময় হয় না, পেরে উঠি না। ভালো থাকবেন বন্ধুরা। আবারও বলছি রিঙ্কুর প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। সকলে আপনারা ভালো থাকবেন, সকলে পাশে থাকবেন। ব্লগগুলি আপনাদের ভালো লাগলে আবার বলছি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব আনন্দে থাকুন, সৃজনে থাকুন। নমস্কার, শুভরাত্রি, টাটা।